নিয়াজের ডাকে সন্ধ্যা দ্রুত পিছু ফিরে তাকায়। নিয়াজ গাড়ি থেকে নেমে এসে সৌম্যকে গাড়ির পেছনে শুয়ে দেয়। সন্ধ্যা সৌম্যর মাথার কাছে বসলে নিয়াজ গাড়ি স্টার্ট দেয়। কল করে কাউকে ইমার্জেন্সি অপারেশনের সব ব্যবস্থা করতে বলে। প্রায় 10 মিনিট খুব দ্রুত গাড়ি চালিয়ে এক হসপিটালে এসে পৌঁছায় নিয়াজ। এরপর সৌম্যকে নিয়ে একটা স্ট্রেচারে শুয়ে কেবিনে নিয়ে যেতে বলে নার্সদের। নিয়াজের কথা অনুযায়ী নার্সরা সৌম্যকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সন্ধ্যা কান্নামাখা চোখে ভাইয়ের দিকে চেয়ে রইল। নিয়াজ সন্ধ্যার দিকে তাকালো। মেয়েটার অবস্থা বিধ্বস্তের চেয়েও বিধ্বস্ত। ঠোঁটের কোনায় অসংখ্য কাটা, মুখের জায়গায় জায়গায় কেটে গিয়েছে। তাছাড়াও জামার হাতের ছেঁড়া অংশগুলোর ভেতর থেকে উকি দিচ্ছে সন্ধ্যার জখমগুলো। গলায় অসংখ্য আঁচড়ের দাগ। নিয়াজ ঢোক গিলল। নিজের দিকে দৃষ্টি যাওয়ার আগেই নিয়াজ দৃষ্টি সরিয়ে ফেলে। যদিও সন্ধ্যা জামার সামনে ওড়নার মতো কি যেন, পুরোপুরি ওড়নার কাজ না হলেও মোটামুটি চলে, তবে দেখতে খারাপ লাগছে জায়গায় জায়গায় ছিঁড়ে যাওয়ায়। নিয়াজ গলা ঝেড়ে বলে, চিন্তা করবেন না, উনি ঠিক হয়ে যাবে, আপনি আমার সাথে আসুন। সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায় নিয়াজের দিকে। নিয়াজ তাড়া দিয়ে বলে, আসুন, ওনার অপারেশন করাতে হবে, আপনি দ্রুত না আসলে লেট হবে আমার। সন্ধ্যা ভীত চোখে তাকায়। তার মানে কি তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য তাকে বিলিয়ে দিতে হবে এই লোকটার কাছে? নিয়াজ সন্ধ্যাকে চুপ দেখে একজন নার্সকে ডেকে বলে, ওনাকে আমার রুমে নিয়ে আসুন ফার্স্ট। নার্সটা এগিয়ে এসে সন্ধ্যার হাত ধরে নিয়াজের পিছু পিছু যায়। নিয়াজ তার রুমে গিয়ে নার্সটাকে বলে, আমি যতক্ষণ না আসছি আপনি ওনার সাথে থাকবেন। নিয়াজের কথায় মেয়েটা মাথা নাড়িয়ে সন্ধ্যাকে একটা চেয়ারে বসিয়ে দেয়। নিয়াজ পর্দার পেছনে গিয়ে সার্জিক্যাল অ্যাটায়ার অর্থাৎ সার্জিক্যাল স্ক্র্যাব, সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, ক্যাপ সব কিছু পরে পর্দার পেছন থেকে বেরিয়ে আসে। আসার আগে তার বেশ কয়েকটা শার্টের মধ্য থেকে একটা কালো শার্ট নিয়ে সন্ধ্যার সামনে টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, শার্টটি পরে নেন, আপনাকে দেখতে খারাপ লাগছে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল নিয়াজের প্রস্থানের পানে। সে কি ভাবছিল, আর এই লোকটা কি করলো? সন্ধ্যা বুঝতে পারল লোকটা ডক্টর, কারণ নিয়াজ একদম ডক্টরের পোশাক পরে বেরিয়েছে। সন্ধ্যা যথাসাধ্য নিজেকে ঢেকে রাখতে চাইছিল, কিন্তু মন মতো হচ্ছিল না। এই শার্টটি দেখে ভাবলো এটা পরলে নিজেকে একটুখানি ঢাকতে পারবে। নার্স সন্ধ্যার পাশের চেয়ারে বসে বলে, তুমি স্যারের কে হও আর তোমার কি হয়েছে? সন্ধ্যা চুপচাপ চেয়ে রইল। সে কী জবাব দেবে? তখনই দরজা ঠেলে একজন মহিলা ডক্টর, যার নাম সাবিনা, তিনি প্রবেশ করে। তাকে মূলত নিয়াজ আসতে বলল। একটা মেয়ে আছে, তার প্রাথমিক চিকিৎসা প্রয়োজন, সাথে মেয়েটাকে জিজ্ঞাসাও করতে হবে কিছু। নিয়াজ তাকে সব বলেছে। ডক্টর সাবিনাকে দেখে নার্স সন্ধ্যার পাশ থেকে উঠে দাঁড়ায়। ডক্টর সাবিনা চেয়ার টেনে সন্ধ্যার পাশে বসে। সন্ধ্যা সাবিনার দিকে চেয়ে রইল। ডক্টর সাবিনা সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কিছু হয়নি তোমার, এসব নিয়ে ভেবো না কেমন। সন্ধ্যা নিশ্চুপ। ডক্টর সাবিনা স্যাভলন, তুলো সহ মলম নিয়ে সন্ধ্যার জখম হওয়া স্থানগুলোই দিয়ে দিতে থাকে। সাবিনা তার কাজ শেষ করে টেবিলের উপর রাখা নিয়াজের শার্টটি সন্ধ্যাকে পরতে সাহায্য করে। সন্ধ্যা চুপচাপ শার্টটা পরে নেয়। আগের চেয়ে নিজেকে ভালোভাবে ঢাকতে পেরে সন্ধ্যা একটু স্বস্তির নিঃশ্বাস নিল। ভাইয়ের চিন্তায় সন্ধ্যার কিচ্ছু ভালো লাগে না। বারবার শুধু চোখ ভিজে যাচ্ছে। সে একটু পরপর ঝাপসা চোখ মুছছে। ডক্টর সাবিনা সন্ধ্যার গালে হাত দিয়ে মৃদু হেসে বলে, ছেলেটি কি তোমার ভাই? সন্ধ্যা মাথা উপর নিচ করে হ্যাঁ জানায়। সাবিনা নিজের আন্দাজ সঠিক হওয়ায় খুশি হলো। এদের চেহারায় অনেক মিল, যে কেউ বলে দিতে পারবে এরা ভাই বোন। সাবিনা সন্ধ্যার চিন্তিত মুখ দেখে বলে, চিন্তা করো না, আমার বন্ধু তোমার ভাইয়ের অপারেশন করছে, তোমার ভাই সুস্থ হয়ে যাবে। কথাটা শুনে সন্ধ্যার মনের ভয় একটুখানি কমল, তবে পুরোপুরি নয়। তার সোম ভাইয়া সুস্থ হয়ে তার সাথে কথা না বলা পর্যন্ত তার শান্তি হবে না। একটু পর সাবিনা জিজ্ঞেস করে, ওই লোক দুটো কি তোমার সাথে খারাপ কিছু করেছিল? সাবিনার প্রশ্ন শুনে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। সে চাইলেও নিজেকে থামাতে পারছে না। এতক্ষণ ভাইয়ের চিন্তায় এসব খেয়ালে না থাকলেও এখন ভীষণ জ্বলছে। দেহ জ্বলনির চেয়ে বেশি জ্বলনি তার মনে। লোকটা তার কত জায়গায় ছুঁয়েছে, ভাবতেই দম বন্ধ লাগলো সন্ধ্যার।
যেমন স্তব্ধ হয়ে বসে আছে তেমনি চোখের বাঁধ ভাঙছে। ডক্টর সাবিনা সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে সন্ধ্যাকে শান্ত করার চেষ্টা করে, সান্ত্বনা দেয়। ওসব ভুলে যাও, কিচ্ছু হয়নি তোমার, ঠিক হয়ে যাবে। সন্ধ্যা একদম বন্ধকর অনুভূতি নিয়ে মাথা নিচু করে রইল। একটু পরপর নোনা জল গড়িয়ে পড়ছে তার দু হাতের উপর। সৌম্যর ক্ষত খুব বেশি গভীর না হওয়ায় নিয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে। খুব বেশি কিছু করতে হয় না, সময় 1 ঘন্টার মতো লাগে। চাকুর পথটুকুর সৃষ্ট ক্ষত পরিষ্কার করে দেয়। ইনফেকশন এড়াতে খুব সাবধানতা অবলম্বন করে চামড়া ও পেশির স্তরগুলো আলাদা আলাদা করে সেলাই করে দেয়। সব কাজ শেষে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে নিয়াজ। তার রুমে গিয়ে দেখলো সন্ধ্যা সাবিনা দুজন চুপচাপ বসে আছে। সাবিনা নিয়াজকে দেখে জিজ্ঞেস করে, অপারেশনের কি অবস্থা? নিয়াজ সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, সাকসেসফুলি হয়েছে। 1 ঘন্টা পর জ্ঞান ফিরবে। সাবিনা মৃদু হেসে বলে, দেখেছো, আমার বন্ধু বেশ ভালো ডক্টর। তোমার ভাই অলরেডি সুস্থ হয়ে গিয়েছে, চিন্তা করো না। নিয়াজ ভ্রুকুচকে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যার চোখ মুখের অবস্থা বেহাল, চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। নিয়াজ সন্ধ্যার দিকে খেয়াল করলে দেখলো তার শার্ট সন্ধ্যার পরনে পাঞ্জাবির মতো হয়েছে। অন্য সময় হলে হয়তো সে স্বভাবসুলভ একটু হাসতো, কিন্তু এখন সন্ধ্যার বিধ্বস্ত মুখ দেখে তার খারাপ লাগলো। মেয়েটার তখনকার অবস্থার কথা ভেবে তার নিজেরই ভীষণ খারাপ লাগছে। সেখানে মেয়েটার সাথে ঘটনা ঘটেছে, তার উপর ভাইয়ের এই অবস্থা। দীর্ঘশ্বাস ফেলে সাবিনার উদ্দেশ্যে বলে, আমি বাইরে থেকে আসছি, কাজ আছে, তুই থাক তাহলে। সাবিনা সম্মতি দেয়, সে আছে। নিয়াজ রুমের ওপাশ থেকে তার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে যায়। আকাশ ছাদের রেলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে আছে। মনটা ভীষণ অস্থির। সে এখনও ভাবছে সন্ধ্যাকে কিভাবে ভুলবে। অরুণ ছাদে এসে আকাশকে দেখে আকাশের পাশে সেও রেলিংয়ে পা ঝুলিয়ে বসে। আকাশের কাঁধে হাত রেখে বলে, তোকে অনেকক্ষণ থেকে খুঁজছিলাম, এখানে কি করছিস? আকাশের কোনো সাড়া না পেয়ে অরুণ ভ্রু কুঁচকে বলে, অধিক খুশিতে শোক পালন করছিস কি না, নাকি সন্ধ্যা চলে গেল খুশি হ? আকাশ ঘাড় ঘুরিয়ে অরুণের দিকে তাকিয়ে বলে, ও চলে যাওয়া আমি খুশি হইনি, অস্থির লাগছে আমার। তাহলে যেতে দিলি কেন? তো কি করব? রেখে দিবি তোর কাছে? আকাশ আনমনা হলো। পাঞ্জাবির পকেট থেকে বকুল ফুলের মালাটা বের করে তাকালো মালাটার দিকে। অরুণ ভ্রুকুচকে আকাশের হাতের বকুল ফুলটা দেখে অবাক হয়ে বলে, পাগল টাগল হলি নাকি? এমন শুকিয়ে যাওয়া ফুল নিয়ে পকেটে ঘুরছিস কেন? বলতে বলতে আকাশের হাত থেকে ফুলটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলার আগেই আকাশ টান মেরে অরুণের থেকে নিয়ে লাফ দিয়ে ছাদের মেঝেতে নামে। এরপর অরুণ কিছু বোঝার আগেই অরুণকে ধাক্কা দেয়। অরুণ ধাক্কা খেয়ে নিচের দিকে পড়তে নিলে আকাশ ডান হাতে অরুণের গেঞ্জি টেনে ধরে। অরুণ চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ দাঁত কিরমির করে বলে, তোর সাহস হলো কি করে এটা ফেলে দেয়ার? অরুণ অসহায় কণ্ঠে বলে, আরে তোল, আমাকে মারবি নাকি? তাছাড়া এমন ভাব করছিস যেন আমি হীরা ফেলে দিচ্ছিলাম। আকাশ সাথে সাথে উত্তর দেয়। এটা হীরের চেয়েও দামি। আকাশ মুখ অদ্ভুতভাবে কুঁচকে তাকায়, দুহাত উপর দিকে উঠিয়ে দেয়ালে রেখে বলে, কি জ্বালা! আমি কিভাবে জানবো ফুল বিদ্বেষী মানুষ হঠাৎ ফুলপ্রেমী হয়ে গিয়েছে? তোল আমাকে। আকাশ রেগে বলে। মর তুই। অরুণ কাঁদো কাঁদো মুখ করে বলে, এ না, মরবো কেন? বিয়েই তো করলাম না। আকাশ বিরক্তি নিয়ে অরুণকে টেনে তোলে। অরুণ ছাদে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলে। দুহাত কোমরে রেখে হাঁপানো কণ্ঠে বলে, কোথায় পেয়েছিস সেটা? উফ, এটার জন্য আমি মরতে যাচ্ছিলাম। আকাশ ফুলটা পাঞ্জাবির পকেটে রাখলো। দুহাত প্যান্টের পকেটে রেখে আকাশের দিকে দৃষ্টি রেখে বলে, সন্ধ্যা দিয়েছে। একটু থেমে মৃদু স্বরে বলে। অরুণ অবাক হয়ে বলে, ইচ্ছেগুলো কি? আকাশ একটু হেসে বলে, এই যে, এই ফুল রেখে দিতে বলেছে, ওর ছবি মুছে ফেলতে নিষেধ করেছে, আর ওকে মাঝে মাঝে মনে করতে বলেছে। রাজনীতি ওর ভালো লাগে না। কথাগুলো বলে থামলো আকাশ। এরপর তার পরনের পাঞ্জাবির দিকে চেয়ে বিড়বিড় করল। সাদা পাঞ্জাবির কথাও মনে হয় বলেছে। অরুণ আকাশের অর্ধেক কথা বুঝলেও বাকি অর্ধেক বুঝল না, কিন্তু রাজনীতির কথাটা খুব ভালো করে বুঝেছে। মাথায় হাত দিয়ে বলে, তুই রাজনীতি ছাড়বি নাকি? অরুণের কথায় আকাশের ধ্যান ভাঙে। অরুণের দিকে চেয়ে রেগে বলে, কি বললি? অরুণ মেকি হাসল। টি শার্ট দুবার উঁচু করে টেনে বলে,
ডক্টর নিয়াজ সভাপতি হতে চায়, মানে তোর আসন নিতে চায় আর কি, তাই বললাম। আকাশ বিরক্ত কণ্ঠে বলে। এর প্রবলেম কি? ডক্টর গিরি রেখে এদিকে আসে কেন বুঝলাম না। অরুণ চোখ ছোট ছোট করে বলে। তুইও তো ব্যবসাগিরি রেখে ওদিকে যাস। আকাশ রেগে তাকায়। অরুণ মেকি হেসে বলে, তুই যে বললি সন্ধ্যার ইচ্ছে পূরণ করবি, আবার বললি সন্ধ্যা রাজনীতি পছন্দ করে না। আকাশ গম্ভীর গলায় বলে, রাজনীতির সাথে কোনো কিছুর আপোষ করি না আমি। ফালতু কথা বাদ দিয়ে যা এখান থেকে। অরুণ বিড়বিড় করে বলে। শালা সুবিধাবাজ। আকাশ আবারও আনমনা হয়। কি যেন ভেবে সৌম্যর নাম্বারে কল দেয়, কিন্তু ফোন বন্ধ দেখে হতাশ হয়। সন্ধ্যার চিঠি দুটো আকাশের মনকে বিষণ্ণতায় ঘিরে ধরে। তার ভালো লাগছে না। ছাদের এপাশ ওপাশ হাঁটতে থাকে ধীরে ধীরে। অরুণ আকাশের মতিগতি বোঝার চেষ্টা করছে। এর হয়েছেটা কি? আকাশ হঠাৎই দাঁড়িয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলে, মনে হচ্ছে সন্ধ্যাকে ছাড়া আমার চলবে না। অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। এগিয়ে এসে বলে, কি বললি? আকাশ থতমত খেয়ে তাকায় অরুণের দিকে। নিজেকে সামলে গম্ভীর গলায় বলে, চলবে। অরুণ মাথা চুলকে বলে। কি বলছিস আবালদের মতো? আকাশ রেগে বলে, কালকে আমার অনেক কাজ, তুই ডিস্টার্ব করছিস কেন? সকাল সকাল রেডি হয়ে থাকবি, এখন যা। কথাটা বলে আকাশ আবারও ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে। একটু শান্তি পাচ্ছে না। হাঁসফাঁস কণ্ঠে বিড়বিড় করে। সন্ধ্যা? পাশ থেকে অরুণ আকাশের দিকে জহুরি চোখে চেয়ে বলে। সন্ধ্যা ওর ভাইয়ের কাছে। আকাশ রেগে অরুণকে থাপ্পড় মারতে গেলে অরুণ দৌড়ে ছাদ থেকে নেমে যায়। আকাশ বিরক্ত চোখে চেয়ে রইল। সমর জ্ঞান ফিরে 1 ঘন্টা পর। সমর পাশে সন্ধ্যা মলিন মুখে বসে আছে। সমকে নড়াচড়া করতে দেখে সন্ধ্যা দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সমর চোখ মুখ কুঁচকে নেয়, ডান হাতে মাথা চেপে ধরে। সন্ধ্যা ডান হাত সমর কপালে রাখলে সৌম্য এদিক ফিরে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। মাথা ঝিমঝিম করছে। কয়েক মিনিট পেরিয়ে গেলে হঠাৎ মাথায় কিছু বাজতেই সৌম্য ধরফর করে উঠে বসে। সন্ধ্যা সৌম্যর সামনে বসে, ডান হাত সৌম্যর কাঁধে রাখে। চোখের কোণে পানি তার, মুখে এক টুকরো হাসি। সৌম্য বোনকে দেখে ভাঙা গলায় ডাকে, বনু। সন্ধ্যার চোখ থেকে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সৌম্য সন্ধ্যাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। তার বোনের মুখের এই অবস্থা কেন? কত জায়গায় কেটে গিয়েছে, কতগুলো চোখে লাগছে। সৌম্য সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, তোর কি হয়েছে বনু? তোকে কি কেউ মেরেছে? মুখে এসব কি হয়েছে? সন্ধ্যা নিজেকে সামলাতে পারল না। মাথা নিচু করে ঝরঝর করে চোখের পানি ফেলে। সৌম্য আশেপাশে তাকিয়ে বুঝলো এটা হসপিটাল। মনে পড়েছে তাকে কেউ চাকু মেরেছিল, কিন্তু সে এখানে কিভাবে আসলো? সন্ধ্যাকে নিঃশব্দে কাঁদতে দেখে সৌম্য সন্ধ্যার মাথায় হাত দিয়ে বলে, কাঁদছিস কেন বনু, আমাকে বল। ডক্টর সাবিনা কেবিনে আসে। বেডের পাশে চেয়ার টেনে বসে সৌম্যর উদ্দেশ্যে বলে, আপনার বোনকে রেপ করার চেষ্টা করা হয়েছিল। কথাটা যেন সোজা সৌম্যর কলিজায় গিয়ে লাগলো। তার বোন তো তার কলিজা, সেখানেই তো লাগবে। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তার বোনের দিকে তাকায়। সন্ধ্যার মাথা নিচু, সন্ধ্যার পরনে শার্ট। সৌম্য ঢোক গিলল। সাবিনা নিয়াজের থেকে যা যা শুনেছিল একে একে সব বলল সৌম্যকে। এরপর 2 ভাই বোনকে স্পেস দিতে সাবিনা কেবিন থেকে বেরিয়ে যায়। সৌম্য ভাঙা গলায় বলে, তুই ঘর থেকে কেন বেরিয়েছিলি বনু? সন্ধ্যা ভেজা চোখে তাকায় ভাইয়ের দিকে। ইশারায় বলে সে বের হয়নি। 2 লোক দরজায় গিয়ে নক করেছিল। সে সৌম্য ভেবে খুলে দিয়েছে। এরপর লোকগুলো তাকে থাপ্পড় দিয়েছিল। সে বাঁচার জন্য পালাচ্ছিল, কিন্তু তাকে ধরে ফেলেছিল লোকগুলো। এটুকু বুঝিয়ে সন্ধ্যা ফুপিয়ে ওঠে। সৌম্য চোখ বুঝল। নিজেকে এতটা ব্যর্থ কখনো মনে হয়নি। সে তার ছোট্ট বোনটার বাবা মা ভাই বোন সব, অথচ একটার দায়িত্বও সে পালন করতে পারল না। কষ্ট হচ্ছে তার, বুকে ব্যথা বাড়ছে। তাকেও 2 লোক চাকু মেরেছে। সৌম্য খুব ভালো করে বুঝল তাকে আর তার বোনকে প্ল্যান করে মারতে চাইছিল। সৌম্যর কানে ইরার বাবার কথা বেজে ওঠে। তার বোনের লাশ দেখতে হবে যদি সে ইরার পিছু না ছাড়ে। কথাটা ভেবেই সৌম্যর গা কাটা দেয়। সৌম্য আর বসে থাকলো না, দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। সন্ধ্যা বিচলিত হয়ে দাঁড়িয়ে যায়। সৌম্যর পেটের বাম পাশে কটু চাপ লাগলো, তবে পাত্তা দিল না। সন্ধ্যার উদ্দেশ্যে বলে, এটা কার শার্ট বনু? সন্ধ্যা বোঝায় ডক্টরের। সৌম্য বেডের কোণা থেকে তার শার্ট তুলে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ওটা খুলে আমার শার্ট পরে নে বনু, যদিও নিচের দিকে ছেঁড়া, তবু এটা পর।
সন্ধ্যা কিছু বলল না, পরনের কালো শার্ট খুলে বেডের উপর রাখলো। এরপর সৌম্যর হাত থেকে শার্টটা নিয়ে পরতে লাগলো। সৌম্য সন্ধ্যার জামার ছেঁড়া অংশগুলো দেখে, সাথে গলায় হাতে আঁচড়গুলো দেখে সৌম্যর শ্বাস নিতে কষ্ট হয়। চোখের কোণে পানি। তার ফুলের মতো বোনের এ কী হাল হয়েছে। সন্ধ্যা শার্ট পরে তার ভাইয়ের দিকে তাকালে সৌম্য চোখ সরিয়ে নেয় চোখের জল আড়াল করতে। নিজেকে সামলে সন্ধ্যার হাত ধরে কেবিন থেকে বেরিয়ে যায়। নিয়াজ সৌম্যর কেবিনে ঢুকতে চাইছিল। সৌম্যকে বেরিয়ে আসতে দেখে বলে, আপনি বেরিয়ে এসছেন কেন? আপনার বেড রেস্ট প্রয়োজন। সৌম্য বুঝল এটাই হয়তো সেই ডক্টর যে তার বোনকে তাকে সাহায্য করেছে। সৌম্য কৃতজ্ঞতার সুরে বলে, আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমার আরেকটা উপকার করবেন? নিয়াজ একবার সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যার মাথা নিচু। অতঃপর সৌম্যর দিকে তাকিয়ে বলে, জি বলুন। সৌম্য তার পকেট থেকে ফোন বের করলে দেখলেও ফোন বন্ধ। অতঃপর বলে, আপনার নাম্বারটা আমাকে দিন, আমি আমার বিল আগামীকাল আপনাকে বিকাশ অথবা নগদে দিয়ে দিব। নিয়াজ কিছু বলতে গিয়েও থেমে গেল সন্ধ্যার দিকে তাকিয়ে। পকেট থেকে তার একটা কার্ড বাড়িয়ে দেয়। সৌম্য কার্ডটা নিয়ে বলে, আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইজান। নিয়াজ মৃদু হাসল। অতঃপর বলে, আপনাকে মিনিমাম 24 ঘন্টা হসপিটালে থাকতে হবে। সৌম্য ঢোক গিলে বলে, সম্ভব নয়, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আসছি। কথাটা বলে সৌম্য সন্ধ্যাকে নিয়ে নিয়াজের পাশ কাটিয়ে বেরিয়ে যায়। নিয়াজ পিছু ফিরে সৌম্য আর সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যার হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলোর দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার হাতে একটা জামা সেট। সে মূলত সন্ধ্যার জন্য জামা কিনতে গিয়েছিল। সে জানে না কেন মেয়েটার জন্য ভীষণ মায়া লাগছিল। ভেবেছিল কতক্ষণ শার্ট পরে থাকবে, কিন্তু মেয়েটার ভাইকে জামাটা দেওয়ার সাহস করলো না কেন যেন। সাবিনা নিয়াজের পাশে দাঁড়িয়ে বলে, মেয়েটির জন্য জামা কিনে এনেছিস? নিয়াজ কিছু বলল না। সাবিনা খানিক অবাক হয়ে বলে, তুই কি মেয়েটিকে আগে থেকে চিনিস? নিয়াজ মাথা নেড়ে বলে, চিনি না, আজকেই প্রথম দেখলাম। কথাটা বলে জামার প্যাকেট সাবিনার হাতে দিয়ে বলে, এটা তুই রাখ। এরপর নিয়াজ তার রুমের দিকে যায়। রাত তখন প্রায় 1:30। সৌম্য সন্ধ্যাকে নিয়ে তার মেসে আসে। পকেটে টাকা ছিল, রিক্সা করে এসেছে। ঘরের অবস্থা দেখে সৌম্য চুপচাপ কিছুক্ষণ তাকিয়েই রইল ঘরের দিকে। দুটো পশু তার বোনের কাছে এসেছিল, আর এজন্যই ঘরের এই অবস্থা হয়েছে। কথাগুলো ভেবে সৌম্যর গলায় কাঁটা বিঁধে যাওয়ার মতন কষ্ট হলো। সন্ধ্যা মলিন মুখে চেয়ে আছে ঘরটির দিকে। চোখের পাতা ভেদ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সৌম্য সন্ধ্যার সামনে দাঁড়িয়ে দু হাতে সন্ধ্যার চোখের পানি মুছে দেয়। ভারী গলায় বলে, আমি সরি বনু, তোকে আগলে রাখতে পারিনি আমি, আমায় তুই ক্ষমা করে দিস তুই। সন্ধ্যা ভাইয়ের বুকে মাথা রাখল, নিঃশব্দে চোখের পানি ফেলে। সৌম্যর পেটে একটু চাপ লাগলেও বোনকে আগলে নেয়। চোখ থেকে এক ফোঁটা পানি সন্ধ্যার মাথার উপর টুপ করে পড়ে। সৌম্য আর সময় নষ্ট করল না। সন্ধ্যাকে চৌকির উপর বসিয়ে সন্ধ্যার চুলগুলো শক্ত করে খোঁপা করে দেয়। সন্ধ্যা দু হাতে চোখ মুছে। তার ভাই থাকলে সে কখনো এত বড় চুলের খোঁপা করে না। সৌম্য সব করে দেয়। সৌম্য সন্ধ্যার সামনে বোরকা রেখে সন্ধ্যাকে বোরকা পরতে বলে নিজের গায়ে একটা শার্ট জুড়িয়ে নেয়। যা যা কাপড় ছিল সব ব্যাগে ভরে নেয়, আর টুকটাক যা ছিল সেসব সাথে নেয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা খিচুড়িগুলোর দিকে তাকালো। অনেকদিন পর তার ছোট মায়ের হাতে রান্না খেতে চেয়েছিল, তার কপালে লেখা নেই। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার দিকে তাকালে দেখল সন্ধ্যার তার দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে। সৌম্য এগিয়ে গিয়ে বিষাদ সুরে বলে, এই শহর আমাদের জন্য খুব বিষাক্ত বনু, এখানে আর আমরা থাকবো না, এখানে আর কখনো আসবো না। এই শহরে আমরা কখনো এসেছিলাম এটাও ভুলে যাবি কেমন? সন্ধ্যা ভাইয়ের কথা শুনল, এরপর বোরকা পরে নেয়। সন্ধ্যা রেডি হয়ে নিলে সৌম্য দরজা আটকে সন্ধ্যার হাত ধরে মেস থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা আকাশ পানে তাকায়। আকাশের কথা মনে পড়ল খুব। সে তো আর এখানে আসবে না, আকাশ তাকে ভুলে যাবে। তাছাড়া আজকের এসব ঘটনা জানলে আকাশ হয়তো আরও আগেই তাকে ডিভোর্স দিতে চাইবে। সন্ধ্যা ডান হাতে চোখের কোণে লেগে থাকা পানির কণা মুছে নেয়। সৌম্য বোনকে ডান বাহুর আড়ালে আগলে নিয়ে হাঁটতে থাকে। সৌম্যর মন বলে সে তার বোনের আর তার সাথে করা অন্যায়কারীকে শাস্তি না দিয়ে পুরুষের মতো পালাচ্ছে। কিন্তু পরক্ষণেই সৌম্য মনে মনে বিড়বিড় করে,
দায়িত্ব, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বেড়াজালে আটকে থাকা মানুষকে নিরাপদে রাখার তাগিদে কখনো কখনো কারু পুরুষতা বীর পুরুষের পরিচয় বহন করে। সৌম্য সন্ধ্যাকে নিয়ে বাসস্ট্যান্ড এসেছে। কাউন্টারে গিয়ে সিলেট মৌলভীবাজারের দুটো টিকিট কাটে। রাত দুটোই গাড়ি আছে একটা। সন্ধ্যার দুর্বল শরীর সৌম্য বাঁ হাতে আগলে রেখেছে। কাউন্টারের লোক দুটো টিকিট সৌম্যর দিকে বাড়িয়ে দিলে সৌম্য টিকিট নিয়ে পকেটে রাখে। এরপর ডান হাতে ব্যাগ আর বাঁ হাতে সন্ধ্যাকে আগলে নিয়ে একটা বসার জায়গায় গিয়ে বসে। আশেপাশে তাকিয়ে দেখলেও কিছুটা দূরে একটা দোকান খোলা। সৌম্য সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কি খাবি বনু? সন্ধ্যা মলিন মুখে ভাইয়ের দিকে চেয়ে বোঝায় কিছু খাবে না সে। সৌম্য শুনল না। তুই একটু বস, আমি ওই দোকান থেকে শুকনো কিছু কিনে আনছি। কথাটা বলে সৌম্য উঠে দাঁড়ায়। দুপা এগোলে সন্ধ্যা দ্রুত এগিয়ে সৌম্য ডান হাত তার দু হাতে জড়িয়ে ধরে। সৌম্য তাকায় তার বোনের দিকে, মৃদুস্বরে বলে, কি হয়েছে বনু? সন্ধ্যা ঝাপসা চোখে তাকায় ভাইয়ের দিকে, এরপর আশেপাশে তাকায়। সৌম্য হয়তো বুঝতে পারল সন্ধ্যার ভয় পাওয়ার কারণ। নিজেকে ভীষণ অসহায় লাগলো। সে তার বোনকে সেই পশুগুলোর হাত থেকে বাঁচাতে পারেনি, আর এই কারণে তার বোন ভয় পাচ্ছে। তার কি হয়েছে কে জানে। বোনের অসহায়ত্বে আজ শুধু তার চোখের কোণে পানি জমছে। সৌম্য ডান হাতে সন্ধ্যাকে নিজের সাথে আগলে নিয়ে ভারী গলায় বলে, আমি আছি বনু। এরপর বাঁ হাতে দু চোখ ডলে সন্ধ্যাকে নিয়ে সামনের দোকানে যায়। 3টে রুটি 3টে কলা কিনল। তার কাছে বেশি টাকাও নেই, চাইলেও অনেক কিছু কিনতে পারল না সৌম্য। আর একটা পানির বোতল কিনে এরপর সন্ধ্যাকে নিয়ে আগের জায়গায় এসে বসে। রুটির প্যাকেট ছিঁড়ে একটা কলা ছিলে সন্ধ্যার মুখের সামনে ধরে। মৃদুস্বরে বলে, খেয়ে নে বনু, নয়তো শরীর খারাপ করবে। সন্ধ্যার যে কিচ্ছু ভালো লাগছে না। তার শুধু কাঁদতে ইচ্ছে করছে, মরে যেতে ইচ্ছে করছে। তার এখনো মনে হচ্ছে ওই লোকটা তাকে কত বাজেভাবে ছুঁয়েছে। সে শব্দ করে কেন কাঁদতে পারে না। এর জন্য সন্ধ্যার দম বন্ধ লাগছে। না চাইতেও দু চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। সৌম্য বুঝতে পারল তার বোনের অবস্থা। কি করবে সে? তার বোন না হয় শব্দ করে কাঁদতে পারে না, সে তো পারে, কিন্তু তার কি বাচ্চাদের মতো কাঁদলে চলে? সৌম্য নিজেকে সামলালো। হাতে রুটি কলা রেখে মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ে। এরপর সন্ধ্যার দু হাতে তার দুহাত ধরে অপরাধী গলায় বলে, আমি আর কখনো তোকে একা রেখে কোথাও যাব না বনু, প্লিজ নিজেকে একটু শক্ত কর। সন্ধ্যা নাক টেনে তার ভাইয়ের দিকে তাকালো। সৌম্য জোরপূর্বক একটু হেসে বলে, একটা নতুন জায়গায় যাচ্ছি, তোর খুব ভালো লাগবে ওখানে গেলে, একটু হাস বনু। সন্ধ্যা দুহাতে মুখ মুছল। ছিলে রাখা রুটি কলায় একবার কামড় বসিয়ে সৌম্যর মুখের সামনে ধরলে সৌম্য নিঃশব্দে এক কামড় নিয়ে চিবোয়। সন্ধ্যা একটু একটু করে খেতে থাকে। তার সত্যিই ক্ষুধা লেগেছে, কিন্তু খেতে ইচ্ছে না করলেও তার ভাইয়ের জন্য নিজেকে স্বাভাবিক করতে চাইল। সৌম্য মাটিতেই বসে থাকলো। কিছুই ভালো লাগছে না তার। উদাস মনে আকাশের দিকে তাকিয়ে রইল। ইদানিং মায়ের কথা খুব মনে পড়ে তার। ইস, তার মা থাকলে তাদের দুই ভাই বোনের জীবনটা কতই না সুখের হতো। অথচ আজ যেখানেই যায় সেখানেই তাদের জন্য শুধু দুঃখ অপেক্ষা করে। হেমন্তকালের শেষের দিকে আবহাওয়া কিছুটা ঠান্ডা। সৌম্য তার বোনের দিকে তাকালো। সন্ধ্যা আটসাঁট হয়ে বসে একটু একটু করে রুটি খাচ্ছে। সৌম্য তার ব্যাগ থেকে একটা পাতলা চাদর বের করে সন্ধ্যার গায়ে জড়িয়ে দেয়। সন্ধ্যা তার ভাইয়ের দিকে তাকালো। সৌম্য কিছু বলল না। একটা রুটি কলা নিয়ে কিছুটা দূরে বসে থাকা কুকুরের সামনে ছুঁড়ে ফেলে। কুকুরটি এক প্রকার হামলে পড়ে খাবারগুলোর উপর। এত মন খারাপের মাঝেও সন্ধ্যা সৌম্যর কাজে একটু হাসল। যদিও সন্ধ্যা সৌম্যর সাথে সেভাবে বাইরে যায়নি, তবে গ্রামের এখানে ওখানে যেত। তখন সৌম্য প্রায়ই কুকুরদের দেখলে খাবার দিত। তার মনে হয় সৌম্য কুকুরদের সাথে আলাদা একটা সম্পর্ক আছে। সৌম্য সন্ধ্যার পাশে বসে তার জন্য রাখা রুটির প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে একটু হেসে বলে, জানিস বনু, পৃথিবীতে সব বোনদের হাসলে পেতনির মতো লাগে। সন্ধ্যা কথাটা শুনতেই সৌম্যর বাহুতে একটা চাপড় মারে। সৌম্য ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে সত্যি, এটা প্রমাণিত। সন্ধ্যা মুখ ভেঙিয়ে অন্যদিকে তাকিয়ে রুটিতে কামড় দেয়। সৌম্য মৃদু হাসল। সময় নষ্ট না করে রুটি কলা খেয়ে নেয়। এরপর পানি খেয়ে নেয়। ঘড়ি দেখতে পারল না, তার ঘড়ি নেই, ফোনের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ। সন্ধ্যাকে ঠুলতে দেখে ডান হাতে সন্ধ্যাকে টেনে তার কাঁধে সন্ধ্যার মাথা রাখল।
মৃদুস্বরে বলে, খারাপ লাগলে ঘুমা বনু। সন্ধ্যা চোখ পুছল। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। বেশ কিছুক্ষণ পর একজন বয়স্ক লোক সৌম্যর সামনে দাঁড়িয়ে বলে, এটা তোমার কে বাবা? সৌম্য বয়স্ক লোকটার দিকে তাকায়। হাতে একটা ব্যাগ, হয়তো যাত্রী। অতঃপর বলে, আমার বোন। বয়স্ক লোকটা মৃদু হেসে বলে, তুমি রুটি কিনতে গেলে তখনই তো তোমার মুখে বনুটাক শুনেছি। এরকম ভাই বোন দেখা যায় না। আমার নাতনির দুটো ছেলে মেয়ে আছে, তারা তো সারাদিন মারামারি করে। বয়স্ক লোকটার কথায় সৌম্য মৃদু হাসল। এসব মারামারি তো ভাই বোনের খুনসুটি। তার আর তার বোনের খুনসুটি করার সময় হয় কখন? তাদের তো দুঃখই শেষ হয় না। তারা লাস্ট কবে টানা 1 সপ্তাহ একসাথে থেকেছে তাও মনে পড়ে না। যেটুকু সময় কাছে পায় তার এই কলিজার বোনকে শুধু আদরেই রাখে সে। বয়স্ক লোকটা সৌম্যকে চুপ দেখে বলে, মৌলবি বাজার যাচ্ছ? সৌম্য ছোট করে বলে, জি। আমিও যাচ্ছি ওখানে। আমার নাতনির ছেলে মেয়েদের দেখতে যাচ্ছি। সৌম্য ওহ বলে চুপ থাকলো। লোকটা তার জায়গায় গিয়ে বসে। সৌম্য ঘাড় বাঁকিয়ে একবার তাকায়। তার কেন যেন মনে হলো লোকটা নিজ জীবন সঙ্গীকে হারিয়ে একাকিত্ব অনুভব করে। এজন্যই তাদের সাথে যেচে কথা বলতে এসেছিল। মিনিট 2 পেরুলেই কাউন্টারে এসে বাস থামে। সৌম্য সন্ধ্যাকে মৃদু স্বরে ডাকে, বনু, বনু। সন্ধ্যা ধীরে ধীরে চোখ খুললে সৌম্য সন্ধ্যার হাত ধরে বাসে ওঠে। সন্ধ্যাকে আগে থেকে হাঁটতে দিয়ে সৌম্য সন্ধ্যার পিছু পিছু হাঁটে বাসের মধ্যে। বাসের মাঝামাঝি জায়গায় তাদের সিট পেয়ে সৌম্য সন্ধ্যাকে জানলার পাশের সিটে বসতে বলে। হাতের ব্যাগ উপরের তাকের উপর রাখে। এরপর সন্ধ্যার পাশে বসে। আরও কিছু যাত্রী বাসে উঠে পড়লে কয়েক সেকেন্ড পর বাস ছেড়ে দেয়। ধীরে ধীরে বাস চলতে থাকে। সন্ধ্যা মলিন মুখে জানলা দিয়ে রাতের আঁধারে ঘেরা ঢাকা শহর দেখতে থাকে। সৌম্যর বলা কথা মনে পড়ে, এখানে আর তারা কখনো আসবে না। কখন এখানে এসেছিল এটাও ভুলে যাবে। সত্যিই আর আশা হবে না। আকাশও তাকে ভুলে যাবে। কথাগুলো ভাবতেই সন্ধ্যার চোখ জোড়া ঝাপসা হয়। সৌম্য সন্ধ্যার মাথা বুকে রেখে মৃদু স্বরে বলে, ঘুমা বনু, আমি কথা দিচ্ছি এই শহরে তোকে আর কখনো আসতে হবে না। ভোরের আজানের পরপর সৌম্য সন্ধ্যা বাস থেকে মৌলভীবাজার নেমে পড়ে। একটা সিএনজি ঠিক করলে পেছন থেকে তখনকার বয়স্ক লোকটি সৌম্যকে ডেকে বলে, তোমরা কোথায় যাবে? সৌম্য জবাব দেয়, ভানুগাছ গ্রামে। ভদ্রলোক মৃদু হেসে বলে, তাহলে চলো একসাথে যাওয়া যাক। সৌম্য না করল না। লোকটাকে তার মিশুক লেগেছে। বয়স মোটামুটি অনেক, এতটা পথ একা একা এসেছে, এনার সঙ্গ দেয়াই যায়। অতপর সন্ধ্যার আগে সিএনজিতে উঠে বসে আর তারপর সৌম্য বসে আর তারপর বয়স্ক লোকটি। প্রায় 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে সৌম্যরা ভানুগাছ গ্রামে এসে পৌঁছায়। এরপর সিএনজিওয়ালাকে সম্পূর্ণ ভাড়া দিলে বয়স্ক লোকটি সৌম্যকে সব টাকা দিতে নিষেধ করে। কিন্তু সৌম্য শোনে না, পুরো ভাড়া সে দিয়ে দেয়। লোকটাকে দাদুর মতো বয়স লাগে। আসার পথে অনেক কথাও বলেছে। সৌম্যর ভালো লাগলো না এনার থেকে টাকা নিতে। তার নানি দাদি বেঁচে থাকলে হয়তো আজ এমনই একজন কেউ তার সাথে গল্প করত। ইনি যেমন তাকে দাদু ভাই বলে ডেকেছে, তারাও হয়তো তাকে আর সন্ধ্যাকে আদর করে এরকম কোনো এক নামে ডাকত। কথাটা ভাবতেই সৌম্য মনে মনে বিদ্রুপ হাসে। যার মাই বেঁচে নেই তার নানা দাদা বেঁচে থাকা বিলাসিতা। তাছাড়া বাবা যা মানুষ, কি জানি দাদা থাকলে হয়তো সে গ্রামেও পা রাখতে দিত না। কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলে। সন্ধ্যার হাত ধরে এগিয়ে যায় বাড়ির দিকে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। বয়স্ক লোকটা সমুদ্রের পিছু পিছু যায়। হঠাৎই ডাকে, এই যে দিদিভাই, তুমি তো আমার সাথে একটা কথাও বললে না। লোকটার কথায় সন্ধ্যা আর সৌম্য দুজনেই পিছু ফিরে তাকায়। সন্ধ্যা ঠোক গিলে তার ভাইয়ের দিকে তাকায়। সে তো কথা বলতে পারে না। লোকটা এগিয়ে এসে সন্ধ্যার উদ্দেশ্যে মৃদু হেসে বলে, তোমার নাম কি দিদিভাই? সন্ধ্যা মায়া মায়া চোখে তাকায়। ডাকটা সন্ধ্যার কাছে যেমন নতুন লাগলো তেমনই ভালো লাগলো। পাশ থেকে সৌম্য বলে, দাদু, ওর নাম সন্ধ্যা আর আমার নাম সৌম্য। লোকটা হেসে বলে, দুজনের নামই খুব মিষ্টি। সন্ধ্যা জোরপূর্বক একটু হাসল। এরপর আবারও তারা সামনে এগিয়ে যায়। লোকটা সৌম্যরা যে বাড়ি যাবে তার 3টে বাড়ি আগেই থেমে যায়। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছে। সৌম্য সন্ধ্যাকে বিদায় দিতে ভুলেনি। সৌম্যরাও একটুখানি হাসে।
ভদ্রলোক থাকায় তাদের দুজনের মনটা একটু একটু ভালো হয়েছে। আকাশ বায়ানকে নিয়ে একটা সভায় এসেছে, যেখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন অনেক সিনিয়র নেতা যারা বক্তব্য দিচ্ছে। আকাশের সম্পূর্ণ মনোযোগ সেদিকে। যখন সভা মোটামুটি শেষের দিকে, তখন আকাশের সাথে একে একে সকলে কুশলাদি বিনিময় করে। আকাশের বাবার সাথেও করে। ভদ্রলোকের এনাদের সাথে ভালো সম্পর্ক থাকায় আকাশের পথ আরও বেশি ক্লিয়ার। এখানের মোটামুটি কাজ শেষে আকাশ বায়ানকে নিয়ে এখান থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় যায়। কোথা থেকে নিয়াজ আকাশের সামনে এসে দাঁড়িয়ে বলে, তুমি ব্যবসা রেখে এসবে জড়াতে চাইছো কেন? আকাশ নিয়াজকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। প্যান্টের পকেটের কাছে সাদা পাঞ্জাবি একটু উঁচু করে দুহাত প্যান্টের পকেটে রেখে দাঁড়ায়। এরপর গম্ভীর গলায় বলে, আমার ইচ্ছে হলো তাই। কেন? নিয়াজ বিরক্ত হয়ে বলে, তুমি বছর কয়েক আগে এদিকে আসতে গিয়ে ও আসেনি, সেসব তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন তুমি এইদিকে এসো না। আকাশ ভ্রু কুঁচকে বলে, রাজনীতির জিনিসটা বোধহয় খুব লোভনীয়, তাই না? এত বছর মাঠ ছেড়ে তোমাকে খেলতে দিলাম, এখন তোমার উচিত সসম মনে আমাকে সভাপতির দায়িত্ব তুলে দেয়া। কিন্তু তুমি আমাকে নিষেধ করছো। এত লোভী হলে তো পারা যায় না। নিয়াজ রেগে বলে। আমি লোভী না। তাহলে কি দুর্নীতিবাজ? নিয়াজ রেগে আকাশের পাঞ্জাবির কলার ধরে বলে। মুখ সামলে কথা বলবে। আকাশ শক্ত চোখে তাকায় নিয়াজের দিকে। দুহাত পকেট থেকে বের করে তার কলার থেকে নিয়াজের দুহাত ঝাড়া দিয়ে নামিয়ে দেয়। এরপর রাগান্বিত স্বরে বলে, যে কেউ আমাকে টাচ করবে এসব আমার পছন্দ না, বোঝাতে পেরেছি? নিয়াজের মুখাবয়বের পরিবর্তন নেই। আকাশ দুহাত তুলে নিয়াজের শার্টের দুটো খুলে রাখা বোতাম লাগিয়ে দিতে দিতে গম্ভীর গলায় বলে, স্মার্ট সেজে লাভ নেই, যেখানে আমি আছি সেখানে তোমাকে কেউ গুনবে না। আকাশ নিয়াজের বোতাম দুটো লাগিয়ে দিয়ে তার পাশে দাঁড়ানো বায়ানের উদ্দেশ্যে বলে। বায়ান, আমি ঠিক বললাম তো? বায়ান একবার নিয়াজের দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে। তার কাছে তো দুজনকে আহামরি আলাদা লাগে না, তবে নিয়াজের দাড়ি খুঁজেই পাওয়া যায় না, আর আকাশের দাড়ি ছাপদাড়ির চেয়েও বড়। বায়ান আমতামতা করে বলে, মেয়েরা দাড়িওয়ালা ছেলেদের পছন্দ করে। নিয়াজের পাশে দাঁড়ানো নিয়াজের পিয়ে রিমন বলে। ঠিক বলেছ। নিয়াজ রিমনের দিকে রেগে তাকালে রিমন মাথা নিচু করে বলে, সরি স্যার। আকাশ ডান হাত দাড়িতে বুলায়, সাথে হাসে। এরপর গলা ঝেড়ে বলে, আপাতত রেস্ট করো, অনেক দিন তো দুর্নীতি করে কাটালে। নিয়াজ রেগে বলে। এখন কি তুমি দুর্নীতি করার জন্য মাঠে নামছো? আকাশ নিয়াজের দিকে একটু এগিয়ে গিয়ে দৃঢ় কণ্ঠে বলে, সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? এটা তুমি কিভাবে ভাবো মিস্টার নিয়াজ? যাও গিয়ে অ্যাপ্রন পরে মানুষের সেবা করো। নিয়াজ উত্তর করে, কাজটা তুমি ঠিক করছো না, আর আমি মাঠ ছেড়ে যাওয়ার মতো এত দয়ালু না। আকাশ শব্দ করে হেসে ফেলল। মুহূর্তেই চোখ মুখ শক্ত করে বলে, আমাকে তোমার কোন অ্যাঙ্গেল থেকে দয়ালু মনে হচ্ছে? নিয়াজ বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। অতঃপর বলে, শুনলাম তুমি না কি বিয়ে করেছো? বউয়ের চিন্তা করো একটু। আকাশের সন্ধ্যার কথা মনে পড়ল। মুহূর্তেই চোখে মুখে বিষণ্ণতায় ছেয়ে যায়, তবে খুব দ্রুত নিজেকে সামলে ভ্রু কুঁচকে বলে, তুমি আমার বউকে চেনো? নিয়াজ বলে, চিনি না, তবে চিনে নেব। আকাশ গম্ভীর গলায় বলে, নিজের সীমার মধ্যে থাকো নিয়াজ। তাছাড়া তুমি তো ভদ্র ছেলে, আমার বউকে দিয়ে তোমার কোনো কাজ নেই। নিয়াজ একটু হেসে বলে, আমি ভদ্র হলেও আমার চারপাশে অভদ্র লোকের অভাব নেই। তোমার বউয়ের। কথাটা শেষ করার আগেই আকাশ নিয়াজের নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। নিয়াজ তেড়ে যেতে নিলেই রিমন নিয়াজকে সঁপটে ধরে। আকাশ রাগান্বিত স্বরে বলে, তুই কি আমার হাতে মরতে চেয়েছিস? বায়ান আকাশকে বলে। স্যার, এখানে ঝামেলা করলে আপনি হেরে যাবেন। আকাশ রেগে বলে, গেলে যাব, আমি তোর জান নিয়ে নেব। আমার বউকে নিয়ে বাজে কথা বলার সাহস কোথায় পায়ও? বায়ান বলে। কিন্তু আপনি তো আপনার বউকে আকাশের শক্ত দৃষ্টি দেখে বায়ান চুপ হয়ে যায়। নিয়াজ ঝামেলা এড়াতে দাঁড়িয়ে আছে, তবে চোখে মুখে রাগ। বায়ানের অর্ধেক কথায় ভ্রু কুঁচকে চেয়ে আছে। আকাশ নিয়াজের পাশ কাটিয়ে যাওয়ার সময় দাঁড়ায়। অতঃপর নিয়াজের দিকে তাকিয়ে কঠোর স্বরে উচ্চারণ করে, কাম ব্যাক। এরপর হনহন করে তার গাড়ির দিকে এগিয়ে যায়। বায়ানও পিছু পিছু যায়। নিয়াজ বিস্ময় চোখে তাকায়। গালিটা ঠিক তার হজম হচ্ছে না। চরম লেভেলের মেজাজ খারাপ হয়, কিন্তু এবারেও ঝামেলা করল না।
কারণ ঝামেলা করলে সে সভাপতির আসন থেকে এক ধাপ পিছিয়ে যাবে। রিমন নিয়াজকে বলে, স্যার, কামব্যাক মানে কি? নিয়াজ রেগে বলে। মূর্খ। রিমন ভ্রুকুচকে বলে। মূর্খর ইংলিশ এটা নয় স্যার। নিয়াজ বিরক্ত চোখে তাকায়। রিমন মেয়েকে হেসে টপিক এড়িয়ে বলে, স্যার, আপনি তো অনেক ভালো মানুষ। গতকাল একটি মেয়েকে কত হেল্প করলেন, আজ আরেকজনকে দুষ্ট লোকের হাতে তুলে দিতে চাইলেন কেন? রিমনের কথাই নিয়াজের চোখে সন্ধ্যার কান্নামাখা মায়া ভরা মুখটা ভেসে ওঠে। কেমন অন্যমনস্ক হয় নিয়াজ। রিমন ডাকে। স্যার। নিয়াজ নিজেকে সামলে বলে, ভয় দেখিয়েছি। রিমন সাথে সাথে বলে, কিন্তু আকাশ ভাইয়া তো ভয় পায়নি, উল্টো রেগে আপনাকে মেরে দিয়ে গেল। নিয়াজ রিমনের দিকে রেগে তাকালে রিমন ঠকিলে বলে, সরি স্যার, মুখ ফসকে সত্যি কথা বেরিয়ে গেছে। নিয়াজ দাঁত কিরমির করে বলে, কোনো একদিন তোমার হাত পা ফসকে চাকরিটাও চলে যাবে। কথাটা বলেই সামনে এগিয়ে যায়। রিমন পেছন পেছন আসে আর বলে, সরি, আর কোনো কিছু ফসকে সত্যি কথা বের হবে না। সৌম্য সৃজাদের বাড়ি এসে আগে তার ফোন চার্জে দিয়ে ফোন অন করে। তার বিকাশে কিছু টাকা আছে। রিহানের থেকে বাকি টাকা নিয়ে আগে নিয়াজকে দিয়ে দেবে, নয়তো সে শান্তি পাচ্ছে না। রিহানকে কল করলে সাথে সাথে কল রিসিভ হয়। সৌম্য কিছু বলার আগেই রিহান বিচলিত কণ্ঠে বলে, এই সৌম্য, তুই কোথায় গিয়েছিস? আর ঘরের এসব কি অবস্থা? মনে হচ্ছে যুদ্ধ হয়েছে এই ঘরে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, যেখানে আছি ভালো আছি, এসব বাদ দে। আমি আর ঢাকা যাচ্ছি না। তুই আমাকে 5,000 টাকা দে, আমি কয়েকদিন পর ঘর ভাড়াসহ এ টাকা দিয়ে দেবো তোকে। রিহান অবাক হয়ে বলে, তা দিচ্ছি, কিন্তু তুই এভাবে না বলে চলে গেলি, আবার আসবে না বলছিস। আচ্ছা, গিয়েছিস কোথায়? সৌম্য গম্ভীর গলায় বলে, আমাদের ঠিকানা ঢাকা শহরের কেউ জানবে না, তুইও না। এই নিয়ে আর প্রশ্ন করিস না। রিহান বুঝল সৌম্য একবার যখন বলেছে বলবে না, তখন বলবে না, সেধে লাভ নেই। অতঃপর বলে, ঘরের এই অবস্থা যে, কোনো প্রবলেম হয়েছিল? সৌম্য একটু চুপ থেকে বলে, আমার আর বনুর জীবনে দুঃখের শেষ নেই। গতরাতে সেরকমই কিছু দুঃখ হেঁটে এসেছিল। এইটুকু বলেই থামে। এরপর ঢুক গিলে বলে, ইরাবতীর সাথে তো দেখা হয়েছিল? রিহান দীর্ঘশ্বাস ফেলে বলে। না। সৌম্য মলিন কণ্ঠে বলে, ওর খোঁজ নিস তো একটু। তোকে জানাবো। সৌম্য শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলে, দরকার নেই, ওর হয়তো বিয়ে হবে খুব দ্রুত। রিহান অবাক হয়ে বলে, আসলেই। সৌম্যর গত পরশু রাতের কথা মনে পড়ল, যখন সে তার ইরাবতীর থেকে কথা নিয়েছিল ইরা যেন বিয়ে করে। ইরাবতী তাকে আর কল দেয়নি, হয়তো বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এভাবে একদিন তার ইরাবতী অন্য কারো হয়ে যাবে, আর সৌম্যর ভাণ্ডারে ইরাবতীকে না পাওয়ার আক্ষেপ, দুঃখ, কষ্ট, হাহাকার জমে যাবে। কথাগুলো ভেবে সৌম্যর দম আটকে আসলো। চোখ বুজে সময় নিয়ে নিজেকে সামলে নেয়। এরপর বলে, এসব বাদ দে, যা বললাম এটা করিস। এখন রাখছি। কথাটা বলে সৌম্য কল কেটে দেয়। সন্ধ্যা একটা রুমে এসে ফ্রেশ হয়ে তখন থেকে চুপচাপ বসে আছে। সৌম্য তাকে এই রুমে বসিয়ে কোথায় যেন চলে গেল। সন্ধ্যার শুধুমাত্র একজন ভদ্র মহিলার সাথে দেখা হয়েছে, যার সাথে সৌম্য পরিচয় করিয়ে দিয়েছে। মামি হয় তার। সৌম্য মাঝে মাঝে এই মামা মামির গল্প করত তার কাছে। কিছুক্ষণ পর দেখল সৌম্য একজন ভদ্রলোক, একটা বাচ্চা আর একজন মেয়েকে সাথে করে এই রুমে আসছে। সন্ধ্যা অপরিচিত সবাইকে দেখে দাঁড়িয়ে যায়। সৃজা, সিজান ঘুমিয়েছিল, উঠতে লেট হয়ে গিয়েছে, তাই দেরিতে আসলো। সৃজা দৌড়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো সন্ধ্যা? তোমাকে দেখার অনেক ইচ্ছে ছিল আমার। সন্ধ্যা জোরপূর্বক একটু হাসে। সৌম্যর মামা এগিয়ে এসে বলে, কেমন আছো সন্ধ্যা মা? সন্ধ্যা মাথা নেড়ে বোঝায় সে ভালো আছে। সৌম্যর দিকে তাকালে সৌম্য এগিয়ে এসে বলে, এটা আমার মামা, মনে পড়েছে? সন্ধ্যা ভদ্রলোকটার দিকে তাকায়। সৃজার বাবা সন্ধ্যার মাথায় হাত রেখে বলে, সৌম্যকে কত বলতাম তোমাকে আনতে, সৌম্য নিজেই আসতো না, তোমাকে কি আনবে? এবার থেকে তোমরা এখানেই পার্মানেন্ট হয়ে গেলে, আমি কিন্তু খুব খুশি হয়েছি। সন্ধ্যা মৃদু হাসল।
সৃজার বাবা বাজারের দিকে যায়। তারা জানতো না সৌম্যরা আসবে, জানলে আগে থেকে বাজার করে রাখতো। অতঃপর বাইরের যেতে যেতে সৌম্যর উদ্দেশ্যে বলে, তোমরা বিশ্রাম নাও বাবা, আমি আসছি। সৌম্য ছোট করে বলে। জি মামা। সৃজা কোমরে হাত রেখে বলে, আর আমি তাদের মেয়ে সৃজা। এরপর সৌম্যর দিকে যেয়ে বলে, আপনার বোনকে আমার পরিচয় দিলে কি আপনার মুখ ক্ষয় হয়ে যেত? সৌম্য বিরক্ত চোখে তাকায়। সন্ধ্যা একবার সৃজার দিকে তাকায়, আরেকবার সৌম্যর দিকে। সৌম্য সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বনু ঘুমিয়ে নে একটু। সৃজার ছোট ভাই সন্ধ্যার সামনে এসে ডান হাতের আঙুল উঁচিয়ে বলে, তোমার নাম কি বলো? সন্ধ্যা বাচ্চা ছেলেটার দিকে তাকায়। সৃজা তার ভাইকে কোলে নিয়ে সন্ধ্যার সামনাসামনি দাঁড় করিয়ে বলে, এটা তোমার সন্ধ্যা আপু। বাচ্চাটা বলে। তুমি অন্ধকাল? সৃজানের কথায় সন্ধ্যা সৃজা একটু হাসল। সৌম্য সৃজার দিকে তাকিয়ে বলে, এখান থেকে যাও। সৃজা বিব্রত বোধ করে বলে, কেন? সৌম্য সৃজানের দিকে তাকিয়ে বলে, তোমার আপুকে নিয়ে যাও সিজান ভাইয়া, আমরা অনেক ক্লান্ত। সৃজা বিরক্ত হয়ে বাইরে যেতে যেতে বিড়বিড় করে, ইচ্ছে করে আমাকে বের করে দিল, সন্ধ্যা না থাকলে আর আসতামই না। সৃজান সৃজার গলা জড়িয়ে ধরে বলে, কি বলছো? সৃজা রেগে বলে, ঘোড়ার ডিম। সৃজান এক আঙুল গালের ভেতর দিয়ে আওড়ায়। গোলার ডিম। সৃজা বেরিয়ে গেলে সন্ধ্যা সৌম্যর সামনে গিয়ে ইশারায় বলে, তুমি আপুটাকে এভাবে যেতে বললে কেন? সৌম্য মৃদু স্বরে বলে, এমনি বেশি কথা বলে, তুই একটু ঘুমিয়ে নে বনু। সন্ধ্যা সৌম্যর পরনের শার্টের দিকে তাকালো। গতকাল রাতে ওই ডক্টর তার ভাইকে বলেছিল 24 ঘন্টা রেস্ট নিতে হবে। সেখানে সৌম্য কয়েক ঘন্টা পরেই জার্নি করেছে। সন্ধ্যার মাথায় চিন্তা ভর করে। দুহাতে সৌম্য শার্ট ধরে উঁচু করে নিলে সৌম্য দ্রুত পিছিয়ে গিয়ে বলে, কি করছিস? সন্ধ্যা বিরক্ত হয়। সে সৌম্যর ক্ষতস্থান দেখতে চায়। এখন কি অবস্থা? সন্ধ্যা আবারও এগিয়ে গেলে সৌম্য উল্টো ঘুরে দাঁড়ায়। এতটা পথ জার্নি করে পেটে প্রচণ্ড চাপ পড়েছে, রক্ত ঝরেছে, আবার ভেজা ভেজা লাগছে। খুব ভালোই বুঝলো সন্ধ্যা তার অবস্থা দেখতে চাইছে। এরকম অবস্থা দেখে তার বোনটা আবার ভয় পাবে। এমনিতেই কাল থেকে কম কিছু ঘটেনি তার বোনের সাথে। সে তার পেটের এরকম অবস্থা সন্ধ্যাকে কিছুতেই দেখাতে পারবে না। সন্ধ্যা সৌম্যর সামনে এসে আবারও শার্ট উঠাতে নিলে সৌম্য দ্রুত পায়ে বিছানার উপর গিয়ে বসে বলে, আমি ঠিক আছি বনু, তুই ঘুমা। সন্ধ্যা খুব বিরক্ত হয়। সৌম্যর সামনে গিয়ে ইশারায় বোঝায়, আমাকে দেখতে দাও ভাইয়া। সৌম্য মৃদু হেসে বলে, আমি ঠিক আছি, বিশ্বাস কর, তুই ঘুমা, আমি তোর মাথায় বিলি কেটে দিচ্ছি। সন্ধ্যা রাগ লাগছে। সে একটু ঝুঁকে সৌম্যর শার্টে হাত দিলে সৌম্য দুহাতে তার শার্ট টেনে ধরে অসহায় কণ্ঠে বলে, আরে শার্ট ধরে টানাটানি করিস না, আসলে অনেকদিন পর তোকে দেখে আমার একটু লজ্জা লাগছে, বুঝলি বনু। সৌম্যর কথা শুনে সন্ধ্যা এত অদ্ভুতভাবে তাকালো যেন সেরকম অবাস্তব কথা তার ইহ জীবনেই শোনেনি। সৌম্য সন্ধ্যার দৃষ্টি দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। গতকালই তো কতক্ষণ খালি গায়ে ছিল। ইস, লজিকলেস কথা বলে ফেলেছে। সন্ধ্যা রেগে দুহাতে সৌম্যর মাথার চুল টেনে ধরে। সৌম্য চোখ মুখ কুঁচকে নেয়। তার শার্ট ছেড়ে সন্ধ্যার দুহাত ধরে বলে, আরে কি করছিস, চুল ছাড়। আহা। সন্ধ্যার সৌম্যর চুল ছেড়ে সুযোগ পেয়ে সৌম্যর শার্ট উঁচু করে ধরে। সৌম্যর পেটের অবস্থা দেখে বিস্ময় চোখে তাকায়। সৌম্য ঢোকিল। সন্ধ্যা সৌম্যর দিকে তাকালে সৌম্য সন্ধ্যার হাত ধরে তার পাশে বসিয়ে দেয়। এরপর মৃদু হেসে বলে, জানি করেছি, তাই একটু প্রবলেম হয়েছে, রেস্ট করলেই ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। সন্ধ্যা সৌম্যকে ঠেলে বোঝায় এক্ষুনি ডক্টরের কাছে যেতে। পরে যাবো বনু, এখন ভালো লাগছে না। সন্ধ্যা দুদিকে মাথা নেড়ে বোঝায় সে মানবে না, এক্ষুনি যেতে হবে ডক্টরের কাছে। সন্ধ্যার ঠেলাঠেলিতে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। দুহাতে সন্ধ্যার দুহাত ধরে বলে, তোর ভাইকে তুই কবে থেকে বড়লোক ভাবতে শুরু করলি বনু? কথাটা শুনতেই সন্ধ্যা অবাক হয়ে সৌম্যর দিকে তাকায়। সন্ধ্যা বুঝতে পারল তার ভাইয়ের কাছে টাকা নেই। সন্ধ্যা নিজেকে ভীষণ অসহায় লাগলো। কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকলো সন্ধ্যা। মলিন মুখে সৌম্যর পাশ থেকে উঠে দাঁড়ায়। সৌম্য মাথা নিচু করে বসে থাকলো।
সন্ধ্যা ব্যাগের ভেতর থেকে তার একটা পরিষ্কার ওড়না বের করে, চোখের কোণে জমা অশ্রু কণা ডান হাতে মুছে নেয়। মনে মনে খুব করে বলল, আল্লাহ, আমার ভাইয়াকে টাকা ছাড়াই সারিয়ে দাও। এরপর সন্ধ্যা সৌম্যর সামনে এসে বসে নিজে নিজে সৌম্যর শার্ট খুলে দিল। সৌম্য মলিন মুখে তার বোনের দিকে চেয়ে আছে। সন্ধ্যা সৌম্যর শার্ট খুলে রেখে সৌম্যর পেটে লেগে থাকা রক্তকণা তার শুকনো ওড়না দিয়ে আলতো হাতে মুছিয়ে দিতে থাকে। সন্ধ্যা এত করে চাইল নিজেকে স্বাভাবিক রাখতে, কিন্তু পারল না। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে তার হাতের উপর পড়ে। সৌম্যর চোখ এড়ায় না, কিন্তু সে কিছু বলল না। ঘাড় বাঁকিয়ে জানলার ফাঁকে নীল আকাশের দিকে তাকায়। লম্বা শ্বাস টেনে সামনের দিকে ফিরে সন্ধ্যার মাথায় বাঁ হাত রাখে। সন্ধ্যা ঝাপসা চোখে তাকায় সৌম্যর দিকে, দুহাতে সৌম্যর পেটে ওড়না চেপে রাখা। সৌম্য ডান হাতে সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে বোঝানোর স্বরে বলে, জানিস বনু, কষ্ট পেয়ে দুর্বল মানুষেরা কাঁদে, আর দুঃখ সুযোগ পেয়ে সেই দুর্বল মানুষদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। কিন্তু আমি চাই আমার বনু হবে ভীষণ স্ট্রং, হাজারটা দুঃখ কষ্ট নিজের মাঝে মুড়িয়ে অটল বৃক্ষের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। তুই আমার এই ইচ্ছেটা পূরণ করবি বনু? সন্ধ্যা মনোযোগ দিয়ে শুনল ভাইয়ের কথা। জোরপূর্বক একটু হেসে ডান দিকে মাথা কাত করে হ্যাঁ বোঝায়। সৌম্য মৃদু হাসল। সময় বহমান, সে থেমে থাকে না। কারো হাসিতে থামে না, কারো দুঃখে থামে না, কারো অশ্রুতে থামে না, না তো কারো দীর্ঘশ্বাস অপেক্ষাতে থামে। সে তার মতো চলে যায়, যেমনটা পেরিয়েছে প্রায় 1.5 মাস। আকাশ সৌম্যদের গ্রামে গিয়েছিল সৌম্য আর সন্ধ্যার খোঁজ করতে, কিন্তু সেখানে সৌম্য সন্ধ্যা কেউ নেই। কতজনকে জিজ্ঞেস করেছে, কিন্তু সবার একই কথা, কেউ জানে না। সৌম্য সন্ধ্যা প্রায় 2 মাসের বেশি গ্রামে যায়নি। এরপর আকাশ ভার্সিটিতে গিয়ে সৌম্যর ক্লাসমেটদের থেকে সৌম্য রুমমেট রিহানের খোঁজ নিয়ে সেখানেও গিয়েছিল। রিহান তাকে জানায় গত 1 মাস আগে সৌম্যর সাথে তার শেষ কথা হয়। এরপর সে সৌম্যর ফোনে অনেক চেষ্টা করেছিল, কিন্তু আর পায়নি। সৌম্যরা কোথায় গিয়েছে এটাও তাকে জানায়নি। আকাশ সব জায়গা থেকে হতাশ হয়ে ফিরে এসেছে। আসমানি নুমানের মতো হাসি খুশি মানুষটা নিশ্চুপ হয়ে গিয়েছে। আকাশকে মাঝে মাঝে জিজ্ঞেস করে সন্ধ্যার খোঁজ খবর পেয়েছে কি না। আকাশের উত্তর বরাবরই হয় না। শীতকালের শুরু, ধরনীর বুক থেকে দুপুরের কড়া রোদ মুছিয়ে গিয়েছে। নেমেছে বিকেলের ঠান্ডা আবহাওয়া। প্রকৃতি জুড়ে মৃদু বাতাস বইছে। এখনকার হাওয়া বেশ ঠান্ডা। আকাশ বেলকানিতে উদাম শরীরে দাঁড়িয়ে আছে। মাত্র সাবান নিয়ে এসে দাঁড়িয়েছে। পরনে সাদা গ্যাবার্ডিন প্যান্ট। দৃষ্টি বকুল ফুলের গাছতলায়, যেখানে ছোট্ট ছোট্ট বকুল ফুল গাছ থেকে ঝরে মাটিতে অবহেলে পড়ে গেছে। ফুলগুলো কেউ যত্ন নিয়ে মাটি থেকে তুলছে না। আকাশের চোখের পর্দায় ভাসে সন্ধ্যার ফুল কুড়ানোর দৃশ্য। সন্ধ্যা থাকলে আজও হয়তো সন্ধ্যা মাটিতে পড়ে থাকা ফুলগুলো আদুরে হাতে তার আঁচলে ভরত। আকাশের দৃষ্টিতে অসহায়ত্ব। সন্ধ্যা কেন নেই? কোথায় হারিয়ে গেল? ডান হাতের বকুল ফুলের মালাটা মুখ বরাবর উঠিয়ে সামনে ধরে আকাশ। 1.5 মাসের বেশি হয়ে গেল ফুলগুলোর বয়স, যেটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে বলা যায়। সন্ধ্যার হাতে গাঁথা মালা। আকাশ ফেলে দেয়নি এটা। সন্ধ্যা রেখে যাওয়া চিঠিতে লেখা একটা লাইন আকাশের কানে প্রতিধ্বনিত হয় বারংবার। একটা শেষ কথা রাখবেন, বকুল ফুলের এই মালাটা শুকিয়ে গেলেও আপনার কাছে রেখে দিবেন। আকাশ বারবার এপাশ ওপাশ করে মাথা নাড়ায়। বাঁ হাতে বেলকানির গ্রিল থাবা দেওয়ার মতো করে আঁকড়ে ধরে। ডান হাতে ধরে রাখা শুকনো ফুলের মালার পানি দৃষ্টি রেখে অসহায় কণ্ঠে বিড়বিড়িয়ে আওড়ায়। মৃদু শীতল হাওয়া আকাশের উদাম গা ছুঁয়ে দেয়। প্রশস্ত বুক ফেটে ঘাম জমতে শুরু করে। আকাশ চোখ বুঝল। বেশ কিছুক্ষণ এভাবে থেকে হঠাৎই গটগট পায়ে ঘরের ভেতর যায়। টেবিলের উপর থেকে ফোন নিয়ে সৌম্যর নাম্বারে কল করে। বরাবরের মতোই ফোন বন্ধ। আকাশে পর্যন্ত যতবার কল দিয়েছে, ওপাশ থেকে প্রতিবার মেয়ে কণ্ঠে বিরক্তিকর এক লাইন ভেসে আসত। কাঙ্ক্ষিত নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একই লাইন এবারেও ভেসে আসলো। আকাশ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। এভাবেই তার দিন যায়। সন্ধ্যা বিছানার উপর জানলার ধারে চুপটি করে বসে আছে। হালকা শীত উপশম করতে গায়ে একটা পাতলা চাদর মুড়িয়েছে। নিষ্প্রাণ দৃষ্টি আকাশ পানে নিবদ্ধ। সৌম্যর অসুস্থতার
কারণে প্রথম প্রথম সন্ধ্যা একটু আধটু চঞ্চলতা দেখালেও সৌম্য যত সুস্থ হতে শুরু করলো সন্ধ্যা তত চুপচাপ হয়ে গেল। সেই রাতের খারাপ স্মৃতিগুলো যেন একটু একটু করে সন্ধ্যাকে কুড়ে খেতে শুরু করলো। মেয়েটার কাঁদে না, কি জানি সৌম্য বলেছিল বলে কাঁদে না, নাকি সে পাথর হয়ে গেল। সৌম্য কিছু বলে চুপচাপ ইশারায় বলে, তারপর আবারও চুপ হয়ে যায়, যেন সে কোনো রোবট। সৌম্য সন্ধ্যাকে নিয়ে খুব চিন্তা করে। সে বুঝতে পারে না কিভাবে সন্ধ্যাকে স্বাভাবিক করবে। সৃজা এত এত গল্প করে, সৌম্য তার ইগো রেখে নিজে সৃজাকে গিয়ে অনুরোধ করেছে তার বোনকে একটুখানি হাসাতে, তার বোনকে সময় দিতে। সৃজা কত শুধু হাসির কথা বলে, সন্ধ্যা এক ধ্যানে শুধু চেয়ে থাকে, হাসে না, কাঁদে না। সৃজার ভীষণ মন খারাপ হয়, আর সৌম্যর চিন্তার পাল্লা ভারী হয়। সৌম্য বাইরে গিয়েছে, সন্ধ্যার পায়ের কাছে সৌম্যর ফোন। সৌম্য তার ফোন 2-1 মিনিটের জন্য মাঝে মাঝে অন করে প্রয়োজনে, এরপর আবার অফ করে রাখে। এখন ফোন বন্ধ ছিল, হয়তো সন্ধ্যার পায়ের চাপ লেগে ফোন খুলে গিয়েছে। সৌম্যর ফোন ভাইব্রেট হয়। সন্ধ্যা বুঝেছে কিনা সে মেঘলা আকাশ থেকে দৃষ্টি সরালো না, প্রয়োজন বোধ করলো না ফোন তোলার। সৃজা সন্ধ্যাকে ডাকতে ডাকতে সন্ধ্যার পাশে এসে বসে। ফোন ভাইব্রেটের শব্দ পেয়ে ফোন হাতে তুলে নেয়। নড়াচড়ায় সন্ধ্যা ঘাড় ফিরিয়ে সৃজার দিকে তাকায়। সৃজা সন্ধ্যাকে ফোন দেখিয়ে বলে, কে যেন কল করেছে সৌম্য ভাইয়ের ফোনে, আমি ধরবো না, কি রেখে দেবো? সন্ধ্যা কিছু বলল না। আবারও জানলার দিকে তাকাতে গিয়ে ফোনের স্ক্রিনে চোখ পড়ে সন্ধ্যার। স্ক্রিনে বড় বড় করে লেখা আকাশ ভাইয়া। সন্ধ্যার চোখ আটকায় সেখানে। সৃজা আবারও কিছু বলার আগেই সৃজার হাত থেকে টান মেরে সন্ধ্যা ফোন নিয়ে নেয়। সৃজা অবাক হয়। সন্ধ্যা সৃজার দিকে চেয়ে ঢোকিল, কাপা হাতে কল রিসিভ করে কানে ধরে। আকাশ তখন ফোন বন্ধ পেয়ে পরপর কয়েকবার ফোন দিয়েছিল। হঠাৎ সৌম্যর নাম্বারে কল ঢুকলে আকাশ যেন আসমানের তারা হাতে পায়। রিসিভ হওয়ার সাথে সাথে বিচলিত কণ্ঠে ডাকে, সৌম্য, তুমি কোথায়? সন্ধ্যা ঢুকিল। কতদিন পর আকাশের ভয়েস শুনতে পেল। চোখের কোণে জলকণা জমতে শুরু করেছে। আকাশ উত্তর না পেয়ে আবারও বলে, সৌম্য, কথা বলো প্লিজ। কোথায় আছো তোমরা? সন্ধ্যা কোথায়? সন্ধ্যার চোখের সামনে আবারও সেই রাতের আবছা স্মৃতি ভেসে ওঠে। লোকটা তাকে কত বাজেভাবে ছুঁয়েছিল। গলায়, হাতে, পায়ে, মুখে কত শত ক্ষতের দাগ রয়ে গিয়েছে আজও। বাহাত কোলের উপর রাখা, যা ধীরে ধীরে কাঁপতে শুরু করেছে। সন্ধ্যার মনে পড়ল তার ভাইকে আকাশের বলা শেষ কথা, ডিভোর্স পেপার হাতে পেলে সে সৌম্যকে জানাবে। আকাশ তাকে এমনি ডিভোর্স দিতে চেয়েছিল। এসব শুনলে তাকে কতই না ঘৃণা করবে। কথাগুলো ভাবতেই সন্ধ্যার নিঃশ্বাস ভারী হয়ে আসে। ধীরে ধীরে পুরো শরীরে কম্পন শুরু হয়। নিঃশ্বাসের তীব্রতা বাড়তে থাকে। শব্দ করে শ্বাস নেয় সন্ধ্যা। সৃজা ভয় পেয়ে সন্ধ্যার বাঁ হাত ধরে ধরে বলে, সন্ধ্যা কি হয়েছে তোমার? সন্ধ্যা তাকালো না সৃজার পানে, চোখ জোড়া বুঝিয়ে নিয়েছে। দু চোখ থেকে টুপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। শরীরের কম্পন বাড়ল, বই কমল না। না চাইতেও কতদিন পর রোবটের মতো মেয়েটার চোখ ভিজল। আকাশ সৃজার বলা সন্ধ্যা শব্দটা শুনতে পেয়েছে। সাথে সন্ধ্যার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে আকাশের বুকে চিনচিনে ব্যথার উৎপত্তি দেখা দেয়। 2 চোখের পাতা বন্ধ করে চোখ গিলে ভাঙা গলায় ডাকে, সন্ধ্যা। আকাশের ডাকে সন্ধ্যার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করল, কারণ সে জানে না। আবারও আকাশের কণ্ঠ ভেসে আসে, সন্ধ্যা কোথায় তুমি? সন্ধ্যা বাঁ হাতে মুখ চেপে রেখেছে। ওপাশ থেকে আকাশ আবারও অসহায় কণ্ঠে ডাকে, সন্ধ্যা। সন্ধ্যার কি হলো কে জানে। সে দ্রুত কান থেকে ফোন নামিয়ে কল কেটে দেয়। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সন্ধ্যা সেদিকে তাকালো না। কাপা হাতে ফোনের ভেতর থেকে সিম বের করে চোখের পলকে সিমটা 2 খণ্ড করে ফেলে। সৃজা অবাক হয়ে যেয়ে আছে সন্ধ্যার পানে। সন্ধ্যাকে ঝাঁকিয়ে বলে, সন্ধ্যা, এটা কি করলে তুমি? সন্ধ্যা ভেজা নির্জীব চোখে সৃজার পানে তাকালো। সৃজা বুঝতে পারছে না সন্ধ্যার কি হয়েছে। সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, বুঝেছি তোমার কোনো কারণে মন খারাপ, একদম মন খারাপ করো না, একটু নিজেকে স্বাভাবিক করো বোন। সৌম্য ভাইয়া এসে তোমাকে এইভাবে দেখলে কত কষ্ট পাবে জানো? সন্ধ্যা মাথা নিচু করে নেয়। সৌম্য টিউশন থেকে ফিরে মাত্র ঘরের দরজায় দাঁড়িয়েছিল। সৃজার বলা লাস্ট কথাটা শুনতে পেয়ে সৌম্য দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, কি হয়েছে আমার বনুর?
সন্ধ্যা মাথা নিচু করে রাখল। সৃজা ভাঙা সিমের টুকরো দুটো সৌম্যর দিকে বাড়িয়ে দিল। সৌম্য অবাক হয়। সৃজা বলে, আপনার ফোনে আকাশ ভাইয়ার নামে সেভ করা ছিল, সে কল করেছিল আর তাই। সৌম্য মাঝপথে শক্ত কণ্ঠে বলে। এখান থেকে যাও। সৃজা মাথা নিচু করে নিল। খারাপ লাগলো তার। সৌম্য সবসময় তার সাথে অকারণেই এরকম করে। সে তো সৌম্য সন্ধ্যাকে আপন ভাবে, কিন্তু সৌম্য তার উপর বরাবরই বিরক্ত হয়। সৌম্য আবারও ধমকে বলে, সৃজা এখান থেকে যাও। সৃজা ঝাঁকি দিয়ে ওঠে, সাথে সন্ধ্যাও। সন্ধ্যা তার ভাইয়ের দিকে একবার তাকায়, আরেকবার সৃজার দিকে। সৃজা বেড থেকে নেমে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। সৌম্য চোখ বুঝল, একে তো তার বোনকে ট্রমা থেকে বের করতে পারছে না, তার উপর আরেক ঝামেলা এসেছে। সৌম্যর ধারণা সৃজা ফোন অন করে সন্ধ্যাকে দিয়েছিল। ভাবার কারণও আছে, সন্ধ্যা কখনো তার ফোন ছুঁয়েও দেখে না। তার বোনটা এই জগতে থাকে কি না সেটাই সন্দেহ। আর আজ আকাশের কল রিসিভ করে নিল। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার পাশে বসে। সন্ধ্যার মাথায় হাত রেখে মৃদু স্বরে ডাকে, বনু। সন্ধ্যা ঝাপসা চোখে তার ভাইয়ের দিকে তাকায়। সৌম্য মৃদু হেসে বলে, আমি চেয়েছিলাম আমার বনু ভীষণ স্ট্রং হবে, কিন্তু তুই তো আমার কথা রাখছিস না। আমার ইচ্ছের কথা এভাবে ভুলে গেলি। সন্ধ্যা সৌম্যর ফোনে হাতে নিয়ে কিছু টাইপ করে সৌম্যর দিকে তাক করে। সৌম্য ফোনের স্ক্রিনে তাকায়। আকাশ আমাকে ডিভোর্স দিয়ে দিবে ভাইয়া, এই জন্য হয়তো কল দিয়েছিল। লেখাটা পড়ে সৌম্য অবাক হয়ে তার বোনের দিকে তাকালো। আকাশের কথাটা মনে পড়ল, ডিভোর্স পেপার হাতে পেলে তোমাকে কল করব। সন্ধ্যার চোখের পানি গাল গড়িয়ে পড়ছে। সৌম্য হয়তো বোনের মনের কথা বুঝতে পারল। সে এতটাও অবুঝ নয়, তার ইরাবতীকে ছাড়া থাকছে। সে বোঝেই যন্ত্রণাদায়ক অনুভূতি। তার বোনটা কত বড় হয়ে গিয়েছে। হঠাৎ তার বনুর একজনের সাথে বিয়ে হয়ে গেল। সময়ের ব্যবধানে তার বনু ভালোবাসা নামক অসুখও বাঁধালো। কিন্তু সে কি করবে? একটা সম্পর্ক গড়তে যেমন পরিবারের সম্মতি প্রয়োজন হয় সমাজের সাথে খাপ খাওয়ানোর মতন অবস্থা, তেমনই প্রয়োজন হয় সম্পর্কে জড়ানো দুজন মানুষের সম্মতি। কিন্তু তার আর তার বনুর ক্ষেত্রে এসব কিছুই নেই। তার আর ইরাবতীর এক হওয়ার পেছনে কোনো অনুকূল পরিবেশ ছিল না কারো সম্মতি। আর তার বনুর ক্ষেত্রে হয়েছে, দুটো মানুষের মাঝে একজন আরেকজনকে চায় না। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নেয়, নরম গলায় বোঝায়, একটা কথা শুনবি বনু? সন্ধ্যা সৌম্যর পানে আগ্রহী চোখে যায়। সৌম্য একটু হেসে বলে, কেউ যদি আমাদের না চায়, সেখানে থেকে নিজেদের সম্মান খোয়াতে নেই, বরং সে প্রকাশ করার আগেই সেখান থেকে কেটে পড়তে হয়। একটা কথা মনে রাখবি, মানুষের মান পরিমাপ হয় তার মাঝে বিদ্যমান আত্মসম্মানের মাপকাঠি দাঁড়ায়। সন্ধ্যা ভাইয়ের কথায় অর্থ বুঝতে পেরেছে। জোরপূর্বক একটু হাসে। সত্যিই তো, সে কেন নিজের সম্মান খুঁয়ে আকাশকে চায়? আকাশ তাকে চায় না। তাছাড়া তার তো গুণ খুঁজে পাওয়া যায় না, আর আকাশের গুণের শেষ হয় না। তবু সন্ধ্যা জোর করে কেন থাকতে চাইছে? সন্ধ্যাও আর চাইবে না আকাশকে। আবার ভাবে, সে তো চায় না আকাশকে, সে শুধু ডিভোর্স পেপারে সাইন করতে চায় না। কথাটা ভাবতেই সৌম্যর দিকে চেয়ে বোঝালো, সে আকাশকে চায় না, কিন্তু ডিভোর্স পেপারে সাইন করতে চায় না। সৌম্য নীরবে চেয়ে রইল। তার বোনও এখনও ছোট, আর একটু বড় হলে হয়তো নিজেই বুঝতে পারবে, তাই আর কিছু বলল না। তাছাড়া আকাশের টপিক আসায় সন্ধ্যা আগের চেয়েও একটুখানি স্বাভাবিক আচরণ করছে। এজন্য সৌম্যর ভালো লাগলো। সন্ধ্যার গালে হাত রেখে বলে, আমাদের কাউকে প্রয়োজন নেই বনু, আমার তুই আছিস, তোর আমি আছি, মনে থাকবে তো? সন্ধ্যা মলিন মুখে মাথা নাড়ালো। সৌম্য উঠে দাঁড়িয়ে পরনের শার্ট খুলতে খুলতে বলে, আজ তুই ভাত খেতে দে, অনেক ক্ষুধা লেগেছে। কতদিন হলো তো আমাকে ভুলেই থাকলি, মনে হচ্ছে আজ একটু আধটু মনে পড়েছে তোর একটা অভাগা ভাই আছে। সন্ধ্যার মন খারাপ হলো। সে যে মাঝে মাঝে কি করে এটা নিজেই বুঝতে পারে না। কি করবে সে? বিছানার উপর থেকে নেমে ঘরের কোনায় গিয়ে প্লেটে ভাত পাড়ে। সুমো আর চোখে সন্ধ্যার কাজ দেখে মৃদু হাসল। আকাশ প্রায় অনেকক্ষণ যাবৎ সন্ধ্যাকে ডেকে কোনো সাড়া পায় না। হঠাৎ কল কেটে যাওয়ার পর থেকে সমানে কল দেয়। প্রতিবার ফোন বন্ধ দেখায়। আকাশের চোখে মুখে অসহায়ত্ব ঘিরে ধরে। রাগে হাতের ফোন আছাড় দিতে গিয়েও থেমে যায়। নিজেকে শান্ত করে সময় নিয়ে মাথায় কিছু খেলল।
সময় নষ্ট না করে দ্রুত কাউকে কল করে। রিসিভ হতেই আকাশ বলে ওঠে, একটা নাম্বার পাঠিয়েছে, লাস্ট লোকেশন কোথায় ছিল আমাকে পাঠা। ওপাশ থেকে আকাশের পরিচিত এক ফ্রেন্ড বলে। 1 ঘন্টা টাইম দে। আকাশ চেঁচিয়ে বলে, পাগল নাকি? 1 মিনিটও দিতে পারবো না, এক্ষুনি দে, নয়তো বউকে ভুলে যা। ওপাশ থেকে ছেলেটা কাঁদো কাঁদো মুখ করে বলে, কয়েকদিন আগেই বিয়ে করলাম,